নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। অরুণের গল্প কথা চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, মনে আছে তো সেই ছেলেবেলার রাতগুলো, যখন আমরা দাদু ঠাকুমার পাশে গা ছমছম করা গল্প শুনে ঘুমিয়ে পড়তাম। আজ সেই হারানো শৈশবের দোরগোড়ায় নিয়ে আসতে চলেছি। আজ তোমরা শুনতে চলেছ এমন এক গল্প যেটা তোমাদের মনে করিয়ে দেবে সেই ফেলে আসা দিনগুলোকে, যেখানে ছিল ভয়, রহস্য আর শিহরণ মেশানো আনন্দ। আজ তোমরা শুনতে চলেছ লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও 40 বছর পর। আমাদের আজকের গল্পটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করবে আর তোমাদের প্রিয়জনের সাথে শেয়ার করবে, যাতে তারাও ফিরে যেতে পারে নিজেদের শৈশবের সেই জাদুকরী সময়। আর হ্যাঁ, আমাদের অরুণের গল্প কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করছি আজকের উপস্থাপনা। লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও 40 বছর পর। এই 2 নম্বর পর্বে তারানাথ তান্ত্রিক বললেন, বেশ কিছুটা জল পান করলেন তারা। তারপর সেই পুরুষ মানুষটি বললেন, চক্রবর্তী মশাই, প্রথমেই আমি আমাদের পরিচয়টা দিই। নমস্কার, আমার নাম প্রভাত কুমার মিত্র, আর এই হলো আমার স্ত্রী বিদ্যাধরী মিত্র। আমরা সেই বামনিয়া থেকে আসছি। আমাদের বিশাল বড় পারিবারিক ব্যবসা রয়েছে। আমাদের একমাত্র মেয়ে বিজয়ার জন্য আপনার কাছে এসেছি। আপনি দয়া করে আমাদের মেয়েটাকে বাঁচান চক্রবর্তী মশাই, তা না হলে। শেষের কথাগুলো বলতে গিয়ে মুখের মধ্যে যেন আটকে গেল এক অসহায় বিপদগ্রস্ত পিতার। তার পাশে বসে থাকা স্ত্রী বিদ্যাধরী দেবী আঁচলে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠলেন। কাতর কণ্ঠে বিদ্যাধরী দেবী কাঁদতে কাঁদতে বললেন, ওই একটি মাত্র মেয়ে আমাদের চক্রবর্তী মশাই, 7 রাজার ধনেক মালিক। ওর যদি ভালো মন্দ কিছু একটা অঘটন ঘটে যায়, তাহলে আমাদের বেঁচে থাকার রসদখানিও ফুরিয়ে যাবে। আপনি পারেন এ যাত্রায় আমাদের মেয়েটাকে বাঁচিয়ে নিতে। হ্যাঁ, যেই মানুষ কেবলমাত্র একটিবার দেখে বলে দিতে পারে আমাদের সাথে এক অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে চলেছিল, সে আর যাই হোক না কেন মোটেও কোনো সাধারণ মানুষ হতে পারে না। আমি আপনার হাতে পায়ে ধরছি বাবা ঠাকুর, আপনি আমার কোল শূন্য হয়ে যেতে দেবেন না। দয়া করুন, এই অভাগিনী জননীকে দয়া করুন আপনি। আরে ছি 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 ছি, এ আপনি কি করছেন? আপনি কি করছেন মা? উঠুন উঠুন বলছি। আমি কোনো মেয়ে মানুষের কান্না একেবারেই সহ্য করতে পারি না। চোখের জল মুছুন। বিপদের সময় ঈশ্বরের উপর আস্থা রাখুন। তিনি মঙ্গলময়, তিনি অন্তর্যামী, তিনি আপনাদের কোনো বিপদ ঘটতে দেবেন না। আচ্ছা প্রভাতবাবু, আপনাকে একটি কথা আমি সবার প্রথমেই বলে রাখতে চাই। তা হলো, দয়া করে সামান্যতম কিছু আমার থেকে গোপন করবেন না, কিংবা লুকোনোর চেষ্টা করবেন না। তাহলে কিন্তু আমার সমস্যার সমাধান করতে অনেক দেরি হয়ে যাবে। হিতে বিপরীত কোনো ঘটনা ঘটবে পরিশেষে। না না চক্রবর্তী মশাই, আপনার থেকে কোনো কিছুই গোপন করব না। তাছাড়াও গোপন করার মতো কোনো কিছু নেই। যা ঘটেছে, যেটুকু ঘটেছে, যতটুকু আমরা জানি, তার সবটাই আপনাকে খোলসা করে বলবো। বেশ, ঠিক আছে, তবে আপনি বলুন, আমি মনোযোগ সহকারে শুনছি। প্রভাত বাবু 2 চোখ বন্ধ করে গোটা ঘটনাটা মনে মনে একবার ভালোভাবে গুছিয়ে নিলেন। তারপর যথারীতি বলতে আরম্ভ করলেন তাদের সমস্যার কথা। চক্রবর্তী মশাই, আমাদের বিশাল বড় যৌথ পরিবার। আমি পরিবারের বড় ছেলে।
আমার বাবার 3 ছেলে, অর্থাৎ 3 ভাই আমরা এখনো একসাথে থাকি। আমাদের মা গত হয়েছেন অনেক দিন, তবে মাথার উপর বট গাছের মতো রয়েছেন আমাদের বাবা। প্রখ্যাত ব্যবসায়ী নকুল মিত্রের নাম আশা করি আপনি শুনেছেন। সেই নকুল মিত্রই হলো আমাদের পিতা। আমাদের আদি বসত বাড়ি বামনিয়া গ্রামে হলেও আমাদের পিতা আজ থেকে বেশ অনেক বছর আগে অতীতের কোনো এক সময় আমাদের সকলের অজ্ঞাতে মনমোহন সিংহপুরের একটি বিশাল বড় বাড়ি কিনেছিলেন। আজ থেকে ঠিক 7 দিন আগে আমাদের পিতা নকুল মিত্র সেই বাড়ির সম্পর্কে আমাদের সকল ভাইদের ডেকে বলেন এবং যাবতীয় দলিল পর্চা দেখান। বাবার মুখ থেকে মনমোহন সিংহপুরের সেই বাড়ির কথা জেনে আমরা প্রত্যেকেই ভীষণ রকমের আনন্দিত হয়ে পড়ি। সকলে মিলে আবদার করি কয়েকটা দিনের জন্য ওই বাড়িতে এসে থাকার। বাবা আমাদের আবদারে প্রথমে সায় না দিলেও পরবর্তীতে তিনি রাজি হন। 7 দিন আগে আমরা মনমোহন সিংহপুরের ওই বাড়িটিতে এসে উপস্থিত হই সপরিবারে। হায়, তখনও কি আমরা জানতাম যে নতুন বাড়িতে আসাই এমন কাল হয়ে দাঁড়াবে? আমরা যদি জানতাম যে আমাদের একমাত্র মেয়ের এমন চরম সর্বনাশ ঘটবে, তাহলে কখনো কোনো দিন আমরা এই বাড়িতে আসার জন্য এত জড়াজড়ি করতাম না। কেন প্রভাত বাবু, মনমোহন সিংপুরের বাড়িতে আসার পরেই আপনাদের মেয়ের কি বিপদ ঘটলো? বাড়িটি বিশাল বড় চক্রবর্তী মশাই, অনেক অনেক টাকার সম্পত্তি। নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না সেই বাড়িটি এতটাই বৃহৎ আকারের। আর আস্ত এক রাজবাড়ি বলতে পারেন। বাড়িতে এসে আমরা থাকতে আরম্ভ করলাম, কিন্তু প্রথম রাতেই ঘটলো এক অপ্রত্যাশিত আশ্চর্যজনক ঘটনা, যা একেবারেই আমাদের নাড়িয়ে দিল। আমাদের মেয়েটা পুরোপুরি বদলে গেল মাত্র কয়েক ঘন্টার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আপনি বিশ্বাস করুন আমাদের কথা, আমি এতটুকু ভুল কিংবা বাড়িয়ে বলছি না। সত্যি বিজয়াকে আমরা এখন আর চিনতে পারি না। আমরা যে ওর মা বাবা আর ও যে আমাদের মেয়ে, সে কথা প্রায় ভুলতে বসেছি। শরীরটা বিজয়ের হলেও ওর ভেতরটা যেন অন্য কেউ দখল করে নিয়েছে। মেয়েটার গলার আওয়াজ রাতের বেলা একেবারে বদলে যায়। আমরা জানি আমাদের মেয়ের গলার কণ্ঠস্বর কখনোই এরকম কর্কশ গড়গড়ে প্রকৃতির ছিল না। শুধুমাত্র আমাদের মেয়ে কেন, কোনো স্ত্রীলোকেরই এরকম বিকৃত আওয়াজ বের হতে পারে না মুখ দিয়ে। সে নানা ধরনের নানা রকমের কথাবার্তা বলে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, চিৎকার করে, নিজের মাথার চুল ছেড়ে ফেলে, একেবারে হিংস্র বাঘিনীর মতো হয়ে ওঠে, যেন হাতের কাছে যাকে পাবে তাকেই একেবারে শেষ করে দেবে। মাত্র 7 দিনের মধ্যে আমাদের অমন প্রাণবন্ত মেয়েটা একেবারে শুকিয়ে আধখানা হয়ে গেছে। ওকে দেখলে আমাদের বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। চক্রবর্তী মশাই, আপনাকে যেভাবেই হোক, যে করেই হোক ওকে সুস্থ করে তুলতেই হবে। চক্রবর্তী মশাই, আমার কাতর আর্জি আপনার কাছে, দয়া করে আমার মেয়েটাকে সুস্থ করে তুলুন চক্রবর্তী মশাই। স্বামীর কথা থামতেই বিদ্যাধরী দেবী বহু কষ্টে কান্না আটকে বললেন, বিশ্বাস করুন চক্রবর্তী মশাই, অনেক চিকিৎসক, বৈদ্য, কবিরাজ দেখিয়েছি, কিন্তু কেউ কোনো কিছু করে উঠতে পারেনি। যত দিন যাচ্ছে ততই আমাদের মেয়েটা যেন একেবারে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত আমরা আপনার সন্ধান পেয়ে এখানে এসে উপস্থিত হয়েছি। আমাদের মনের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়েছিল যে এ সকল কিছু ওই ডাক্তার বৈদ্যের কাজ নয়। আর দেখুন, আপনার বাড়িতে এসে উপস্থিত হওয়ার সাথে সাথেই বুঝতে পারলাম সত্যি আমাদের মনের আশঙ্কা সঠিক। আচ্ছা প্রভাত বাবু, এর আগে কি আপনাদের মেয়ের কোনো সমস্যা ছিল? না মানে আমি বলতে চাইছি, মানসিকভাবে সে সম্পূর্ণ সুস্থ ছিল তো? আমাদের মেয়ে একেবারে সুস্থ স্বাভাবিক ছিল চক্রবর্তী মশাই। তার মধ্যে সামান্যতম মানসিক বিকৃতি ছিল না। এ সকল কিছুই আসলে শারীরিক।
কিন্তু মানসিক অসুস্থতা নয়। এ আমাদের ধরা ছোঁয়ার বাইরের এক বিষয়। চক্রবর্তী মশাই, আপনি দয়া করে আমাদের সাথে আমাদের বাড়ি চলুন। আমাদের মেয়েটাকে অনুগ্রহ করে বাঁচান। বেশ, আমি যাব আপনাদের সাথে নতুন বাড়ির ঠিকানায়। গোটা বিষয়টা আমাকে সেখানে গিয়ে নিজের চোখে প্রত্যক্ষ করতে হবে। আচ্ছা, আপনারা এখানেই আমার জন্য অপেক্ষা করুন। আমি চটজলদি ঘরের ভেতর থেকে প্রস্তুত হয়ে আসছি। কেমন? আপনাকে আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো চক্রবর্তী মশাই। সত্যি আপনি আমাদের বিপদের কথা শুনে এইভাবে যে সাহায্য করতে রাজি হয়েছেন, সেটা ভেবেই আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতার অন্ত রইল না। আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি যেটুকু করেছি, যা করেছি, সেটা আমার কর্তব্য, আমার দায়িত্ব। আমি শুধু আমার সেই কর্তব্যটুকুই পালন করব, এছাড়া আর অন্য কিছুই নয়। আমি এবার ঘরের ভেতরে গিয়ে চটজলদি প্রস্তুত হয়ে নিলাম। তোমরা তো জানোই, আমি যেখানেই বেরোই না কেন, লাল শালুর ঝোলার মধ্যে কিছু অত্যন্ত প্রয়োজনীয় তন্ত্র সামগ্রী নিয়ে তারপরেই রওনা হই। এবারেও সেই নিয়মের অন্যথা ঘটল না। প্রভাতবাবু এবং তার স্ত্রী বিদ্যাধরী দেবী এসেছিলেন তাদের নিজস্ব জুড়ি গাড়ি করে। আমিও উঠে পড়লাম সেই গাড়িতে। গাড়ির চালক গাড়ি চালাতে আরম্ভ করলো। টকবক শব্দে ঘোড়া ছুটল সামনের দিকে। আমাদের গ্রাম থেকে মনমোহন সিংহপুরের দূরত্ব ছিল অনেক। পৌঁছাতে পৌঁছাতে রাত কেটে ভোর হয়ে গেল। আমরা যখন মনমোহন সিংহপুরের বাড়িতে পৌঁছালাম, তখন পূবের আকাশে স্পষ্ট আলো ফুটেছে। একটা নতুন ঝলমলে দিনের শুভ সূচনা ঘটেছে পৃথিবীর বুকে। ভোরের মুক্ত দক্ষিণা বাতাসেও সেই বাড়িটির সামনে এসে দাঁড়াতেই একটা বিশ্রী বিদঘুটে গন্ধ আমি টের পেলাম। তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবীর অশেষ কৃপায় আমার বেশ কিছু বিশেষ ক্ষমতা রয়েছে। আমি যে কোনো স্থানে গিয়ে পা রাখা মাত্রই বুঝতে পারি সেই স্থান কতটা শুভ কিংবা অশুভ। প্রভাতবাবুদের সেই বাড়িটির মুখে দাঁড়িয়ে পরিষ্কার বুঝতে পারলাম যে এখানে সত্যি কোনো অতৃপ্ত অশরী বিদেহী আত্মা উপস্থিত রয়েছে। আমার বুকের মধ্যে জোরালো ভাবে বেজে উঠল একটা বিপদের ঘন্টা। কি হলো চক্রবর্তী মশাই, দাঁড়িয়ে পড়লেন কেন? চলুন, ওটাই তো আমাদের নতুন বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, ভিতরে চলুন। প্রভাতবাবু এবং তার স্ত্রী বিদ্যাধরী দেবী এগিয়ে চললেন সামনের দিকে এবং তাদের অনুসরণ করে আমিও প্রবেশ করলাম সেই বিশাল বড় প্রায় রাজপ্রাসাদ সমতুল্য অট্টালিকার ভিতরে। তবে সেই বাড়িতে প্রবেশ করার আগে মনে মনে মধুসুন্দরী দেবী এবং কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে অত্যন্ত শক্তিশালী মন্ত্র দ্বারা গাত্রবন্ধন করে নেওয়ার কথা আমি কিছুতেই ভুললাম না। মিত্র বাড়ির বড় ছেলে প্রভাতবাবু সকলের সাথেই পরিচয় করিয়ে দিলেন আমার। প্রত্যেকের সাথে প্রাথমিক পরিচয় পর্ব সমাপ্ত হলে তিনি আমাকে নিয়ে গেলেন কল ঘরে। কল ঘরে এসে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি বৈঠকখানায় এসে বসলাম। বিদ্যাধরী দেবীর নির্দেশে বাড়ির রাধুনী ঠাকুর আমার জন্য নিয়ে এলো গরম গরম জল খাবার এবং আমি প্রভাতবাবু মুখোমুখি বৈঠকখানায় দুটি আরাম কেদারায় বসেছিলাম। ঠিক এমন সময় ঘরের চৌকাঠ গোড়ায় এসে দাঁড়ালেন একজন